ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিন, বললেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। নতুন বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে। দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা, বললেন জাতিসংঘ। ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একজন মুখপাত্র বলেছেন, গাজা পৃথিবীর একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী ওসিএইচ এর মুখপাত্র জেন্স লার্কে বলেন, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটি একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা দেশের মধ্যে সংজ্ঞায়িত একটি ভূখণ্ড যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে। এখানকার ১০০% জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেছেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা। ম্যাক্রো বলেন, আমাদের সামনের কয়েক ঘণ্টা ও দিনের মধ্যেই কাজ সারতে হবে। তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায়, তাহলে আমাদেরকে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথে যেতে হবে। এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রো বলেন, এটি মানবিক সহায়তা এবং বণ্টনের গভীর সমস্যার প্রমাণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি ইতোমধ্যেই ইসরায়েল গ্রহণ করেছে, তবে সরাসরি প্রত্যাখ্যান না করলেও প্রস্তাবটি আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন হামাস। একই সঙ্গে এ প্রস্তাবের বর্তমান রূপ গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন এক পরিকল্পনা অনুযায়ী গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, যার প্রথম সপ্তাহে ২৮ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১২৩৬ জন ফিলিস্তিনি বন্দী ও ১৮০টি লাশ ফিরিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত সর্বশেষে পরিকল্পনাটির ব্যাপারে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী মিশর ও কাতারের গ্যারান্টিতে দিয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেই গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হবে। একই সঙ্গে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাবে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য অনুমোদিত সংস্থার মাধ্যমে। ইসরায়েল ইতোমধ্যেই এ প্রস্তাবের সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে হামাস নেতা সামি আবু জুহরি বলেন, এই প্রস্তাবে ইসরায়েলের দৃষ্টিভঙ্গির পুরো প্রতিফলন ঘটেছে। তবে এতে যুদ্ধ শেষ, সেনা প্রত্যাহার কিংবা মানবিক সহায়তা প্রবেশের কোনো নিশ্চয়তা নেই, যেগুলো হামাসের প্রধান দাবি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, মুসলিম দেশগুলোর আছে বিপুল সম্পদ, অসাধারণ মানব সম্পদ, সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য। এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসতে পারে। ইরানি প্রেসিডেন্ট সম্প্রতি ওমান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি মূলত ওমানে তার সরকারি সফরের অংশ হিসেবে দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোকে আর অন্যদের নির্দেশনার অপেক্ষা করা উচিত নয়, বরং তাদের নিজেদেরই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করা উচিত। সাক্ষাৎকারে ওমান সফর ও সুলতান হাইথামের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের পররাষ্ট্র নীতি প্রতিবেশীদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ, আন্তরিক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত। ওমানের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, যা হাজার বছরেরও পুরনো হতে পারে। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। এ বিষয়ে পেজেশকিয়ান বলেন, আমরা ওমানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। এ প্রচেষ্টা আমাদের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও স্বীকৃত। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে আলোচনায় অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এটা এক বিজয়ী দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে। পারমাণবিক আলোচনায় ন্যায্য চুক্তির বিষয়ে ইরানের অবস্থান কি হবে, এ বিষয়ে তিনি বলেন, আমাদের অধিকার আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে চায়নি বা চাইবে না। আমাদের শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার আমরা ছাড়ব না। তার ভাষায়, ইসরায়েল আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, অথচ তারা আমাদেরকেই সন্ত্রাসবাদী বলে। প্রকৃত সন্ত্রাসবাদী কারা? যারা নারী শিশু হত্যা করে তারা, নাকি অন্য কেউ? আমাদের উদ্দেশ্য সম্মানজনক জীবনযাপন।
আগামী দিনে ইরান ওমান সম্পর্কের সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিকভাবে আমরা একমত। ফিলিস্তিন, গাজা ও সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে আমাদের অবস্থান অভিন্ন। তবে অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞার কারণে আমরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি। সমুদ্র, আকাশ ও স্থলপথে যে বাধাগুলো আছে তা দূর করতে এবং যৌথ বিনিয়োগ গড়ে তুলতে একমত হয়েছি। লক্ষ্য 10 থেকে 20 বিলিয়ন ডলারের বাণিজ্য। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বার্সেলোনা নগর পরিষদ ইসরায়েল সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তেল আবিব জাফা শহরের সঙ্গে 1998 সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তিও স্থগিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই প্রস্তাব স্পেনের শাসক সমাজতান্ত্রিক দল সহ বামপন্থী ও স্বাধীনতাপন্থী দলগুলোর সমর্থনে পাশ হয়। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বন্ধ থাকবে। বার্সেলোনার প্রধান বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ফিরাদে বার্সেলোনাকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা ইসরায়েলি সরকারি অংশগ্রহণ কিংবা এমন কোনো কোম্পানিকে স্থান না দেয় যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত অথবা গাজার সংঘাত থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। একই ধরনের সুপারিশ করা হয়েছে বার্সেলোনা বন্দর কর্তৃপক্ষকেও। বার্সেলোনার মেয়র জাউমে কোলবানি পরিষদ অধিবেশনে বলেন, গত 1.5 বছরে গাজায় যে ভয়াবহ মানবিক সংকট দেখা গেছে এবং ইসরায়েলি সরকারের সাম্প্রতিক হামলাগুলো তা আমাদের কাছে সম্পর্ক রক্ষাকে অগ্রহণযোগ্য করে তুলেছে। এই সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী আন্তর্জাতিক সমালোচনার সারিতে বার্সেলোনাকে একটি দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে, বিশেষ করে গাজার চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্রে বাণিজ্য আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে পাকিস্তানি প্রতিনিধি দল সফরে আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার এই দেশটি যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি পণ্যের ওপর সম্ভাব্য 29% শুল্ক এড়াতে একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছে, যেখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য শুল্ক চুক্তি নিয়ে আলোচনা হবে। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় $3 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত থাকায় পাকিস্তানকে 29% শুল্কের মুখে পড়তে হতে পারে। গত মাসে ওয়াশিংটন বিশ্বব্যাপী সেসব দেশে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, তার মধ্যে পাকিস্তানও রয়েছে। ট্রাম্প বলেন, আমার সবচেয়ে গর্বের বিষয় হলো আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছে। সাধারণত তারা গুলি ব্যবহার করে, আর আমরা বাণিজ্যের মাধ্যমে শান্তি স্থাপন করেছি। এটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু তখন দুই দেশের মধ্যে খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন দেখুন তারা ভালো আছে। তিনি আরও বলেন, পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন। ভারতের সঙ্গেও আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। ট্রাম্প স্পষ্ট করে দেন, পাকিস্তান ও ভারত যদি যুদ্ধের দিকে এগিয়ে যায় তাহলে তিনি কোনো ধরনের বাণিজ্য চুক্তিতে আগ্রহী হবেন না। এই মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ধরে যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ও কামান ব্যবহার করে সংঘর্ষ হয়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে ভারত সম্ভবত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে $5,000 কোটি বেশি মূল্যের সরকারি প্রকল্পে অংশ নেওয়ার অনুমতি দিতে পারে।